শান বিছানায় আলসা হয়ে বসে আর আমি শানের কোলের ওপর মাথা রেখে শুয়ে শুয়ে বই পড়ছিলাম। শান আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যার ফলে আমার ঘুম চলে আসলো। আমি উঠে বসলাম। ধ্যাত, ভালো লাগছে না। কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিলেই আমার ঘুম চলে আসে। শান হাসলো, নিজেই বললে হাত বুলিয়ে দিতে, এখন নিজেই বলে ঘুম আসছে। পড়াচোর একটা। আমি কপাল কুঁচকে বললাম, মোটেও না। ওকে, আজকের মতে ঘুমিয়ে পড়ো, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। শানের কথা শুনে আমি খুশি হয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেলাম। তারপর টেবিলের উপর বই রেখে আবার বিছানায় এসে বসলাম। পাশে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে তারপর শানকে বললাম, পানি খাবে? দাও দাও। শানকে পানির গ্লাস এগিয়ে দিলাম। শানের খাওয়া হলে গ্লাসটা পাশে রেখে তারপর শুয়ে পড়লাম। শান আমাকে এক হাতে জড়িয়ে ধরলেন। আমি শানের বুকে মাথা দিলাম। শান সবসময়ের মতো আমার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আমার ছোট্ট মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করতে লাগলো। তাই আমি শানের বুকে একটু মাথা তুলে শানের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আপনি যদি বিয়ের আগে আমাকে ভালোবাসতেন তাহলে প্রথমবার প্রথম রাতে ওই রকম ব্যবহার করলেন কেন? আমার প্রশ্ন শুনে শান মাথা হাত বুলালো, বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? অনেকদিন থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু এত কিছুর মধ্যে কখনো জিজ্ঞেস করা হয়নি তাই। ও, শান চুপ হয়ে গেল। কি ব্যাপার, শুধু ও হলে চুপ হয়ে গেলেন? যেটা জিজ্ঞেস করলাম বলুন। হলুদের রাতে থেকে আমি তোমার উপর প্রচন্ড রেগেছিলাম, তাই ফুলসজ্জা রাতে ওই রকম ব্যবহার করেছিলাম। শানের কথা শুনে আমি উঠে বসে বললাম, রেগেছিলেন কেন? শান উঠে বসে মুখ ফুলে বলল, কেন আবার? তুমি কাজকর্ম এমন করো যে যেসব চোখের সামনে দেখলে মানুষ রাখতে বাধ্য হয়। আমি গালে হাত রেখে ভাবার অভিনয় করে বললাম, আমি আবার কি করেছিলাম? কেন মনে নেই? হলুদের রাতে কোনো ছেলের হাতে হাত রেখে বসে বসে গল্প করছিলে বাড়ির বাইরে দাঁড়িয়ে। এখন কোনো মানুষ যদি তার ভালোবাসা মানুষকে এভাবে অন্য কারো হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চয় তার খুশি হওয়ার কথা নয়। ওনার কথা শুনে আমি আবার ৩-৪ মাস পিছনে গিয়ে মনে পড়ার চেষ্টা করলাম যে উনি কি বলছেন, কার সাথে ছিলাম তা। হলুদের রাতে কিছুক্ষণ ভাবার পর হঠাৎ মনে পড়ে আমার প্রচন্ড হাসি পেয়ে গেল। আমি কিছুতেই নিজের হাসি আটকাতে না পেরে খিলখিলে হেসে দিলাম। আমাকে এভাবে হাসতে দেখে শান ভুরু কুঁচকে বলল, রাত 12টা বাজে, পাগল হয়ে গেলে নাকি? আমি হাসতে হাসতে বললাম, না, তবে আপনার কথা শুনে নির্ঘাত পাগল হয়ে যাব। কেন? আমি পাগল হওয়ার মতো কি বললাম? আচ্ছা, আপনি কি সেই ছেলেটার মুখে দেখেছিলেন? না, মুখ দেখলে ওই ছেলের কপালে অনেক দুঃখ ছিল, ভাগ্যিস দেখিনি, পিছন ফিরে। বাই এনি চান্স তাহলে ওই ছেলেটাকেই কি আপনি আমার বয়ফ্রেন্ড ভেবেছিলেন? এখন এত রাতে বিয়ের অনুষ্ঠানের মাঝে না থেকে যদি বাড়ির বাইরে কোনো ছেলের সাথে থাকে, তাহলে তো মানুষ নিশ্চয় তাদের ভাই বোন ভাববে না? এই আমাদের সমাজে সবাই না একই সমস্যা। কোন একটা ছেলে মেয়েকে একসাথে দেখলে কি দেখলো, এর মধ্যে মন গড়া একটা সম্পর্ক জুড়ে দিয়ে পুরো বাড়ি রটিয়ে বেড়ায় আর বলে মেয়েটা খারাপ, অথচ একবারও এটা ভাবে না যে ছেলে মেয়ে গুলো সত্যি ভাই বোন হতে পারে, অথবা তাদের মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে, যেগুলো আমাদের যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হয়। সবাই পারে না। শান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন। আমি মুচকি হেসে বললাম, মানে আপনি যাকে দেখেছেন সেটা সৃজন ছিল। শান অবাক হয়ে বলল, হোয়াট? জি, সৃজনকে আমি একটা মোটা দড়ি আনতে বলেছিলাম, যেটা দিয়ে আমার রুম থেকে ফেলে নিচ পর্যন্ত নাগাল পাওয়া যায়। আমি জানতাম আপু বাবাকে বলতে পারে না, আর আদর্শ ভাইয়াকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাই পালিয়ে যাচ্ছেও, তাই প্ল্যান ছিল এটা আমার। আর সৃজন সেই দিন হলুদের অনুষ্ঠান থেকে বেরিয়ে দড়িটা জোগাড় করার চেষ্টা দেওয়ার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছিল অত রাতে, কারণ সবাই সামনে তো সেটা দেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে এবার শানও ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। শান হেসে নিজের এক হাতে কপালে ঠেকিয়ে বলল, সিরিয়াসলি? আর আমি সেই দিন তোমাকে দুজনকে দেখে এসে এত পরিমাণ রেগেছিলাম যে সেই দিন রাতে বাবা একটা কাজ করতে পাঠিয়েছিল, সেটাও পর্যন্ত কমপ্লিট করিনি।
বাসায় এসে সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, সাথে নিজের রুমে সব ভেঙে চুরমার অবস্থায় করেছি। এতটা রেগেছিলাম তোমার উপরে কেন তুমি আমার ভালোবাসা বুঝতে পারছিলে না? আমার শুধু মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলছি। সেই দিন যদি আরশ না পালাতো তাহলে হয়তো আমি বিয়ে আসরে সবার সামনে বলে বসতাম আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর ভেবেছিলাম তোমাকে অন্য কারো সাথে জড়ানো শাস্তি দেব, বাট আফসোস তোমার ওই মুখটা যতবার দেখছি ততবারই দুর্বল হয়ে পড়ছি। আমার মনে হয়নি কখন যে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো আমাকে ছাড়া, কারণ তোমার জন্ম শুধু আমার জন্য, যার কারণে ওই দিন পর আর সম্ভব হয়নি খারাপ ব্যবহার করার। আমি স্টাইলে বসে দুই হাত হাঁটু রেখে চোখ ছোট ছোট করে শানকে প্রশ্ন করলাম, বাই দ্য ওয়ে, মনে করেন সেই দিন আপনার ভুল ছিল, বাট যদি এমন কখনো হয় আমি আপনার সাথে থাকতে চাই না বা অন্য কারো প্রেমে পড়ি তখন? কথাটা বলে এতক্ষণে শানের হাসি মুখটা এক মুহূর্তে আধারে ঢেকে গেল। উনি রেগে আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় শুয়ে হাত দুটো বিছানা চেপে ধরলেন। নিমিষে আমার হাসিটা মিলিয়ে গেল। এত শখ কেন এখনো অন্য ছেলে? তোমাকে বলছিলাম না একদিন এমন কথা না বলতে? তুমি চাইলেও আমার সাথে থাকতে, না চাইলেও। তারপরও অন্য ছেলের কথা মাথায় আসে কি করে? আজ তোমার এমন হাল করবো যে দ্বিতীয়বার আমি ছাড়া অন্য কোনো ছেলের কথা মাথায় আসবে না। হঠাৎ ওনাকে এত রাগতে দেখে আমি ভীত কণ্ঠে বললাম, সরি, আমি তো মজা করছিলাম। উনি আমার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন আর আমার গলার নিচে নিচে মুখ ডুবিয়ে দিলেন। 4 বছর পর। আরিশ বাবা, দাঁড়া, উফ, এভাবে দৌড়াতে পারবো না আমি। ধলো পারলে আমালে ধলো। এভাবেই আদো আদো কণ্ঠ বলে চলছে আর দৌড়ে চলছে আরিশ। আর আমিও আরিশের পিছনে ছুটে চলছি ওকে ধরার উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা পিছলে পড়তেই নেমে তখনই আমি গিয়ে ওকে ধরে বুকে জড়িয়ে ধরলাম। আরিশ গলা জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি ওকে আমার চোখের সামনে দাঁড় করিয়ে রেগে বললাম, এখনো কি এত পরে দাঁত মুখ ভেঙে যেত, তারপর নিজেও বকা শুনতি আমাকে শোনাতি? বললাম, দাঁড়া, এভাবে কেউ দৌড়ায়? আরিশ ঠোঁট ফুলিয়ে মন খারাপ করে বলল, থলি। ওর এই আদো আদো গুলিতে সরি শুনে আমার মুখ দেখে চোখে পলকে আমার রাগ গলে জল হয়ে গেল আর আমি হেসেও দিলাম। আরিশ মাথা তুলে বলল, তুমি লাত তরনি? আমি ওকে কোলে তুলে বললাম, এমন একটা গোলমূলো মিষ্টির দোকানের সাথে কেউ রাগ করে থাকতে পারে? তবে যদি সে আমাকে একটা ভালোবাসার পর দেয় তাহলে আমার রাগটা পুরোপুরি ভেঙে যাবে। কথাটা বলে আরিশের আমার গালের নিচে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর নিজে আমাকে তার গালের দিকে ইশারা করতে আমিও ওর গালে একটা আদর দেব। তখনই সিটি আপু পিছনে এসে বলে, কি এত ফিসফিস করে দু চাচি আর ভাতিজা মিল? হুম? আপুর কথা শুনে আমি পিছনে ফিরে তাকালাম আর দুজনের মুখে একটা হাসি ফুটে উঠল। হ্যাঁ, আরিশ স্মৃতি আপু আর আরশ ভাইয়ার ছেলে। ভাইয়ার নামের সাথে মিল রেখে আরিশের নামকরণ করা হয়েছে। আরিশের বয়স এখন 2.5 বছর। দেখতে একদম নিজের বাবা মায়ের কার্বন কপি, মাশাআল্লাহ। এত মিষ্টি মিষ্টি কথা বলে যেন সারাদিন হাঁ করে তাকিয়ে থাকতে মন চায়। দেখতে দেখতে 4 বছর কেটে গেছে। সব সময় কত দূরত্ব চলে যায়। এই 4 বছর সবার জীবনে নতুনত্ব ছোঁয়া এসেছে। আপুর কোল জুড়ে আরিশ এলো। 1 মাস হলো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি। অনার্স কমপ্লিট হওয়ার পরের কথার মতো আমার চট্টগ্রাম থেকে ঢাকা শিফট করি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অ্যাডমিশন নিই। এখন সবাই আমরা একসাথে একই বাড়িতে থাকি। সারাদিন আমরা 3 ঝা মিলে হাসি মজা মস্তিতে দিনটা কেটে যায়। ইদানিং মায়ের শরীরটা ভালো নেই, তাই তিনি আমাদের আড্ডায় অংশ নিতে পারেন না। তবে মা থাকলে তিনি সুস্থ পুরো আড্ডায় জমিয়ে দেয়। তার উপরে এখন তো আরিশের সাথে খুনসুটির সময় চলে যায়। ঐশী আর তিন্নি ভাইয়া 3 বছর আগে অস্ট্রেলিয়া শিফট হয়ে গেছে। ওদের বিজনেস ওখানে শিফট করে নিয়েছে। ঐশী এখানে থাকলে
পুরনো স্মৃতিগুলো মনে পড়ে কষ্ট হয়, তাই চলে গেছে শানের চোখের আড়ালে। ওদের একটা মেয়েও আছে, তৃমিশা। মেয়ে নিয়ে বেশ ভালোই আছে। শান, আরশ ভাইয়া, সাম্য ভাইয়া সবাই আগে থেকেই অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বাবা বিজনেস থেকে পুরোপুরি ছুটি নিয়েছে, যার কারণে সব দায়িত্ব এসে পড়েছে ওদের উপর। হয়তো আগের মতো এত সময় দিতে পারে না, তবে আমাদের ভালোবাসা এক বিন্দু কমে না। সাথে শানের কেয়ার তো যেমন বেড়েই চলেছে। অফিস থাকলে যখনই সময় পায় ফোন দিয়ে আমার খবর নেয়। পারলে তো প্রতি ঘন্টায় ঘন্টায় কল দেয়। এ যেন ফোনে সবসময় নিজের কাছেই রাখতে হয়। শানে আগেও যেমন ছিল এখনো তেমন আছে, একটু চেঞ্জ হয়নি। শুনছি সময়ের সাথে নাকি ভালোবাসা কমতে থাকে, কিন্তু আমার মনে হয় এখন আগের থেকে আরো বেশি ভালোবাসা শান আমার এতটা চোখে হারা। আমাদের পুষ্প অনেক বড় হয়ে যাচ্ছে, এখন 9 বছর হয়ে গেছে। সে আগের থেকে অনেক পাকা বুড়ি। রোজ রোজ নতুন কাহিনী স্কুল থেকে ফিরে আর খুব উৎসাহ নিয়ে এসে সেসব আমাকে শোনায়, আর না শুনতে চাইলে জোর করে শোনাবে সে। একইভাবে সবার জীবনে একদম খুশিতে পরিপূর্ণ হয়ে দিনরাত চলছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, রান্না শেষ? অলমোস্ট শেষ, বাকিটা রহিমা আন্টি দেখে নেবে। তা কি ফিসফিস চলছে দুজনে মিলে? বলছিস না কিন্তু। আমি আর আরিশ দুজনার দিকে তাকিয়ে ইনোসেন্ট ভঙ্গিতে বললাম, কি হবে, কিছু না। তাই তো? আরিশ আমার কথায় সায় দিয়ে 2-3 বার জোরে জোরে মাথা ঝাঁকালো। আপু গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে বলে লাভ নেই, আমি কিন্তু সব দেখছি। আমি আর আরিশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মাথা নিচু করে নিলাম। আপু আরিশকে আমার কাছে থেকে নিয়ে বলল, কতবার বারণ করছি না এসব দুষ্টুমি না করতে, কথা শোনো না কেন তুমি? এখন যদি পরে হাত পা ভাঙে তারপর আর কে মেয়ে দেবে? আরিশ মুখ উঁচু করে আদো আদো কণ্ঠে বলল, দিবে। মেদমনি মেয়ে দিবে। আমি ওকে বিয়ে তলব। আপু দুখানে হাত দিয়ে মুখটায় নিয়ে উপন্যের মতো করে বলল, সর্বনাশ, যার আশা এখনো খবর নাই তাকে বিয়ে করার জন্য আগে থেকেই লাইন দিয়ে ফেলেছিস তুই। আরশ কি বুঝলো জানি না, ও শুধু হাসলো আর আমি দেখে আমার দুজনে হেসে দিলাম। তারপর আমার দুজনে আরিশের দিকে কিছুক্ষণ মজা করলাম। তখনই আপু বলে, ভূমিকা আপু এখনো আসেনি পুষ্পকে নিয়ে? না। এত লেট যে আজ? কথাটা বলেই না বলতে পুষ্প দৌড়ে এসে আরিশকে জড়িয়ে ধরে। পুষ্পকে দেখে আরিশও অনেক খুশি হয়ে গেল, হয়তো দুজনের কাজই হবে। তবে পুষ্প আরিশকে এতটা ভালোবাসে যে মনে হয় না এরা কাঁদে। পুষ্প বাসায় থাকলে আরিশ আর কাউকে প্রয়োজন হয় না। পুষ্পর সাথে খেলাধুলা খুনসুটিতে কেটে যায়। ভূমিকা আপু এসে সোফায় বসলো। বাবা, এই মেয়ে ছোটবেলা থেকে আমাকে একের পর এক পেন দিচ্ছে, কখনো শান্তিতে থাকতে পারবো না। এতটা বড় হয়ে গেছে, তারপর এর জন্য কমপ্লেন শুনতে শুনতে শেষ। আমি বললাম, কেন, কি করলো আমার পুষ্প? কি করেনি তাই বলো। ওদের স্কুলে একটা ফুলের বাগান আছে, সেখানে লেখা ছিল ফুল ছিঁড়তে 500 টাকা জরিমানা। এরপর সেই মেয়ে ওখান থেকে ফুল ছিঁড়ে নিয়েছে, আর ওকে যখন ডাকা হলো ও কি বলল শুনবে? ওখানে কোথাও তো লেখা ছিল না ফুল ছেঁড়া মানা, শুধু বলেছে জরিমানা। তো আমার বাবার অনেক টাকা আছে, সেখানে 500 টাকা 1000 টাকা দিতে আপত্তি নেই। তাই আমার যে ফুল ভালো লাগে আমি সেটা ছিঁড়ব, এজন্য স্কুল আমাকে ডেকে পাঠিয়েছিল। ভূমিকা আপুর কথা শুনে আমি আর স্মৃতি আপু হেসে দিলাম। স্মৃতি আপু বলল, ঠিকই তো আছে, এখানে লিখে হতো তো ফুল ছেঁড়া মানা। ও বা কি দোষ? না স্মৃতি, তুমি আর ওকে তাল দিও না, এমনিতেই পুরো বিগড়ে গেছে মেয়ে, আর আরো লাই দিলে মাথায় উঠে যাবে। এদের কথা শুনে আমি পুষ্পকে কাছে ডেকে বললাম, সোনা, তোমাকে বলছিলাম না স্কুলে গিয়ে দুষ্টুমি না করতে, তারপরও করছো কেন? দুষ্টুমি করিনি, শুধু ফুল নিয়েছি। সেটাও অন্যায়? দেখো, তোমার যে প্রিয় টেরিটা আছে ওটাও তো তুমি অনেক ভালোবাসো, কাউকে ধরতে দাও না। এখন কেউ যদি সেটা ক্ষমতার জোরে তোমার অনুমতি ছাড়াই ধরে তাহলে তোমার কেমন লাগবে? পরশু মন খারাপ করে বলল, অনেক খারাপ লাগবে। আমি মুচকি হেসে বললাম, তেমনি ওদেরও খারাপ লাগছে যখন তারা বারণ করার পরও তাদের অনুমতি ছাড়া ফুলটা ছিঁড়ছো। দেখো সোনা,
টাকাটা বড় না, বড় হচ্ছে মানুষের সেই জিনিসটার প্রতি ভালোবাসা, টান, অনুভূতি। সেখানে আঘাত করে কি অন্যায় নয়? পুষ্প হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি আবার বললাম, একবার দেখো, তোমার এই টেডিটা যদি একটা চোর বা নাক তুলে নেওয়া হয় তাহলে কি এই টেডিটা তার সৌন্দর্য থাকবে না? তেমনি ফুল গাছ থাকলেও দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। ছিঁড়ে ফেললে তা সহ পুরো বা গাছটার সৌন্দর্য নষ্ট হয়। তাতে আর কোথাও মানায় না, বুঝলে? তার এরপর থেকে আর এমনটা করবে না, কেমন? ওকে মিষ্টি গুড গার্ল, এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। পুষ্প চলে গেল, সাথে করে আরিশকে নিয়ে গেল। স্মৃতি আপু বলল, তোর মতো পুষ্পকে আর কেউ বুঝতে পারে না, এত সুন্দর করে বুঝাস যে বুঝতে বাধ্য। ভূমিকা আপু মন খারাপ করে বসে আছে। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, ব্যাপার না, আস্তে আস্তে বয়সের সাথে ঠিক হয়ে যাবে, চিন্তা করো। ভূমিকা আপু গভীর কণ্ঠে বলল, আমি ঠিক হবে, এই মেয়ে বড় হলে একদম সৌরচারী হবে, দেখো সবাই। আপু, ভূমিকা আপুর মন ভালো করে হঠাৎ বলে উঠল, জানো তো আরিশ কি বলছে একটু আগে? তারপর আপু সব কিছু খুলে বলল। ভূমিকা আপু কথাটা শুনে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসার উপক্রম। তারপর আমাকে বলল, দেখছো, তোমার মেয়েও এখন পৃথিবীর আইসিনি, তার আগেই বর রেডি। এবার তো মেয়েকে পৃথিবী আনার প্রয়োজন, কোনো প্ল্যান করছো? আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, এখন আমার স্টাডি কমপ্লিট হয়নি, তাই কোনো প্ল্যান করিনি। ভূমিকা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কবে প্ল্যান করবে কে জানে, বিয়ে 4 বছর হয়ে যাচ্ছে। স্মৃতিকে দেখে কিছু শেখো। তোমাদের কত পর বিয়ে করে ওর বাচ্চার বয়স 2.5 বছর, আর তোমার কি করছো? লজ্জা থাকা উচিত। ভূমিকা আপুর কথা শুনে আমি লজ্জা পেলাম। আপু তো এমন ভাবে আমাকে বলছে যেন সব দোষ আমার একার। এখনো নিজের মুখে বাচ্চার কথা শানকে বা কিভাবে বলবো? যদি সে কিছু না বলে? তখনই পুষ্পর উপর থেকে চিল্লিয়ে বলল, মিষ্টি, তোমার ফোন বাজছে, হয়তো শান ফোন করেছে। আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম উপরে যাওয়ার জন্য। হঠাৎ উঠে দাঁড়াতে আমার মাথাটা কেমন ঘুরে উঠলো। আমি মাথার হাত দিয়ে পরে যেতে নিতেই আপু ধরে ফেললো। স্মৃতি আপু বলল, কি রে, কি হয়েছে তোর? ভূমিকা আপু বলল, ঠিক আছে। আমি একটু বসে 2 মিনিট চোখ বন্ধ করে রইলাম। তারপর দুজনে শান্ত করার জন্য বললাম, ঠিক আছে, সম্ভবত এতক্ষণ বসেছিলাম তাই এমন হয়েছে, তোমার বসে আমি আসছি। কথাটা বলে আমি আস্তে আস্তে উপরের দিকে পা বাড়ালাম। এখন এদের কি করে বলবো? ইদানিং এখন মাঝে মাঝে হচ্ছে, বললেও শুধু টেনশন করবে। রাত 8টা বাজে শান ফিরে আসে। কয়েকদিন ধরে ওনার আসতে এমন লেট হয়, হয়তো কাজের চাপ বেশি। প্রতিদিনের মতো শান আসার পরে আমি ওনার কোটটাই সব খুলে দিই। শান আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন কাটলো আজ সারাদিন? এই তো প্রতিদিনের মতোই কেটে যাচ্ছে। আপনার কাজকর্ম কেমন চলছে? ভালোই। একটা প্রজেক্ট নিয়ে কিছুদিন এত বিজি আছি যে তোমাকে ঠিক মতো সময় দিতে পারছি না। তুমি রাগ করছো না তো? আমি হেসে বললাম, একদম না, কেন রাগ করব? এই এত কাজের মাঝেও আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন, আমার এত যত্ন করছেন, তারপরে কেন রাগ করব? শান আমার কপালে ঠোঁট ছুঁলো। আমাকে বোঝার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মিষ্টি বউটা। আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসছি। তারপর আমি গিয়ে ওনার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম। শান ফ্রেশ হয়ে সোফায় এসে বসলো। আমি ওনার দিকে কফি বাড়িয়ে দিতেই শান কফিটা হাতে নিয়ে আমাকে টেনে ওনার সামনে বসিয়ে দিল। আমার এক গালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? কিছুদিন ধরে তোমাকে একটু উক দেখাচ্ছে, শরীর খারাপ নাকি? কি বলো বুঝছি না, কিছুদিন ধরে এমন দুর্বল দুর্বল লাগছে। মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, মাঝে মাঝে তো খেতে পায় না এমন একটা। কিন্তু এখন এটা বললে শুরু হয়ে যাবে শানের বকাঝকা, তাই চুপ থাকায় সে মনে বলল। আমি একটু হেসে বললাম, কিছু হয়নি, ঠিক আছি, শিওর? কিছু লুকাচ্ছ না তো? আমি একটু ভীতু কণ্ঠে বললাম,